শুরু করেছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে কলকাতার বাসিন্দা, কিন্তু ঘটনাটা তার ঠাকুরদাদার সাথে ঘটে গেছে। তো সে যেরমভাবে লিখে পাঠিয়েছে সেরমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সৌগত, আমার বাড়ি কলকাতায়। কিন্তু ঘটনা যেটা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার ঠাকুরদার সাথে ঘটে গেছে যখন তিনি কম বয়সী ছিলেন। অর্থাৎ মানে কী করে বোঝাই, মানে যখন তার নতুন নতুন বিয়ে হয়েছিল আর কি, তখনকার ঘটনা। তো আমার ঠাকুরদার নাম হচ্ছে অনিমেষ, ঠিক আছে। এবার তিনি থাকতেন বীরভূম জেলার একটা প্রত্যন্ত গ্রামে। প্রত্যন্ত বলতে মানে গ্রাম আর কি। তখনকার দিনে আজকের থেকে প্রায় 50-60 বছর আগের ঘটনা। তো বুঝতেই পারছেন ওই সময়টা বীরভূমে গ্রাম মানে কীরকম টাইপের হবে। তো ঠাকুরদা যেরকম করে বলেছিল আমি সেরকমভাবে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠাকুরদা যে গ্রামে থাকতো আর কি, মানে যার সাথে ঠাকুরদার প্রথম বিয়ে, আমি হচ্ছি ঠাকুরদার দ্বিতীয় বউয়ের ছেলের ছেলে, ঠিক আছে। এবার প্রথম যে বউ ছিল তিনি মারা গেছে, তাকে নিয়ে ঘটনা। তো তিনি যেই গ্রামে থাকতেন আর কি, তার নাম ছিল সুনন্দা। তিনি যে গ্রামে থাকতেন, সেই গ্রামটা একটু আশেপাশের গ্রামের থেকে একটু উন্নত টাইপের ছিল, এবং সেখানে স্কুল, তারপরে হসপিটাল সব কিছুই ছিল আর কি। তো একটা টিচার ছিলেন যিনি, তখনকার দিনে তো আর সব সাবজেক্টের আলাদা আলাদা টিচার থাকতো না, একটাই টিচার সব পড়াতেন। তো ওই টিচারটা খুবই ভালো পড়াতো আর কি। তো ওই টিচারের কাছে সবাই কিন্তু পড়তে যেত, আশপাশ গ্রাম থেকে অনেকে পড়তে আসতো। এবার ওই সুনন্দা, ঠাকুরদার প্রথম বউ, তিনি একজন জমিদার বাড়ির মেয়ে। মানে যে গ্রামে থাকতো ওই গ্রামের জমিদার ছিল ওর বাবা। হ্যাঁ, মেয়ের জন্য তার অন্তপ্রাণ, মানে মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন। কিন্তু সেরকম মেয়েও কিন্তু তার বাবাকে প্রচণ্ড ভয়ও পেত। এই হচ্ছে ব্যাপার। তো যে টিচারের কথা বলছি, যেখানে ওই সুনন্দা পড়তো আর কি, সেখানে একদিনকে কী হয়, একটা ছেলে নতুন ভর্তি হয়, মানে পড়তে আসে। তার নাম ছিল ইকবাল, ঠিক আছে, মুসলিম ঘরের ছেলে। তো প্রায় 2-3 মাস যাবৎ সুনন্দা দেখছে যে ইকবাল ছেলেটা, সে কিন্তু প্রত্যেক দিন পড়তে গিয়ে স্যারের পড়া না শুনে ওই সুনন্দার দিকে তাকিয়ে থাকতো। মানে যে স্যার আর কি, তিনি তার বাড়ির যে উঠোন, সেই উঠোনেই পড়াতেন, এবং তিনি বসতেন মাঝখানে। এবং একদিকে ছেলেরা বসতো, একদিকে মেয়েরা বসতো। এবার যেহেতু ও একটু জমিদার বাড়ির মেয়ে, তো স্যার ওকে স্বাভাবিকভাবে একটু বেশি প্রায়োরিটি দিত, সবার সামনে বসাতো। এবং বাকি যেসব ছেলেমেয়ে পড়তো আর কি, তারাও ওর সাথে একটু বেশি কথাবার্তা বলতো, যেহেতু বড়লোক ঘরের মেয়ে আর কি। তো এই আর কি ব্যাপার। তো সামনে বসতো সুনন্দা, এবং ওকে দেখার জন্য ওই ইকবাল বলে যে ছেলেটা, ও কিন্তু ছেলেদের মধ্যে সবার সামনে বসতো আর কি, ফ্রন্ট রোতে, যাতে ওকে ভালো করে দেখতে পায় বা কিছু এরকম। তো 2-3 মাস হয়ে গেছে, ইকবাল ওকে দেখে, আর ওই সুনন্দাও দেখতো যে ছেলেটা ওকে দেখে, নজর করে, এরকম আর কি। তো একদিন কি হয়, সুনন্দা ওই ইকবাল যেসব ছেলেদের সাথে মিশতো, যাদের সাথে মিশতো আর কি, তাদেরকে জিজ্ঞেস করে যে ওই ইকবাল বলে ছেলেটা কী গল্প, ও কোথায় থাকে, ও সবসময় আমার দিকে তাকিয়ে থাকে কেন, এই ওই অনেকেও জিজ্ঞেস করে। এবার যেহেতু ও একটা জমিদার বাড়ি মেয়ে, তো ওকে সবাই একটু ভয় ভয় পেত আর কি। যেহেতু মানে হয় না, আগেকার দিনে জমিদার বাড়ি একটা মেয়ে বা ছেলে, ওর সাথে একটু বুঝে শুনে কথা বলতে হবে, কোনো রকম কোনো ঝামেলা অশান্তি ওর সাথে করা হবে না, এরকম টাইপের একটা ওর ব্যাপার ছিল আর কি, একটা অর্ডার ছিল আর কি। তো সব ছেলেরা বলতো যে ওই ছেলেটা পাশের গ্রামেই থাকে, নাম হচ্ছে ইকবাল। তো ওর বাবা হচ্ছে ওই যে গ্রামের ছেলেটা থাকতো সেই গ্রামে হচ্ছে মসজিদের মৌলবি, ঠিক আছে। সেরকম পয়সা কড়ি অত নেই, গরিব ঘরেরই ছেলে। হ্যাঁ, তো পড়াশোনার জন্য এই গ্রামে আসে, নতুন ভর্তি হয়েছে। তো একদিনকে কি হয়, পড়ে বেরোচ্ছে, দুজনেই, সুনন্দা আর ইকবাল, দুজনের মুখোমুখি হয়ে যায়, ঠিক আছে। তো দুজনের দিকে তাকিয়ে রয়েছে, কেউ কিছু বলতে পারছে না। তো সেই সময় সুনন্দা ইকবালকে জিজ্ঞেস করে যে তুই কি কিছু আমায় বলবি? আমি প্রত্যেক দিন দেখি, আজ প্রায় 3-4 মাস হয়ে গেল, আমি প্রত্যেক দিন দেখছি যে তুই আমায় রোজ দেখিস, স্যারের পড়া শুনিস না, এর জন্য তুই স্যারের কাছে অনেকবার বকাও খেয়েছিস, আমি সেটা দেখেছি। তো তুই কি আমায় কিছু বলতে চাস? হ্যাঁ। তখন ইকবাল সুযোগ পেয়ে বলেই দেয়, ভয়ের ভয়ে না পেয়ে বলে দেয় যে আমার তোকে খুব ভালো লাগে। আমি জানি তুই একজন এই গ্রামের জমিদারের মেয়ে, আমি জানি তোর সাথে আমার স্ট্যান্ডার্ড মেলে না, কিন্তু তাও তুই জিজ্ঞেস করলি বলে আমি বললাম।
আমার তোকে ভালো লাগে, খুবই ভালো লাগে, এরকম আর কি বলে। এবার আসল কথা হচ্ছে সুনন্দারও কিন্তু ওই ইকবালকে ভালো লাগতো। হ্যাঁ, কারণ ওর মধ্যে এই মুসলিমদের যে কোনো ছাপ কিন্তু নেই, মানে মুসলিমদের যেরকম মাথায় টুপি পরা, বড় বড় দাড়ি, এইসব কিন্তু কোনো ব্যাপার ছিল না, একদম দেখে হিন্দুই মনে হতো। ঠিক আছে, তো ওর জন্য সুনন্দা বলে ঠিক আছে, আমরা বন্ধু হতে পারি, হ্যাঁ, তোর যদি কোনো সমস্যা না থাকে। তখন ওই ইকবাল বলে যে আচ্ছা ঠিক আছে, তাই হোক, হ্যাঁ, বন্ধুই থাক প্রথমে। হ্যাঁ, তো এরপর থেকে তারা ভালো বন্ধু হয়। পড়ার টিউশনের পরে তারা একসাথে বাড়ি ফেরে। তারপরে ধীরে ধীরে এই জিনিসটা, বন্ধুত্বটা একটু গভীর হয়ে যায়। এবং সুনন্দাই ওই ইকবালকে বলে যে সে যে স্কুলে পড়ে আর কি, সে স্কুল ছেড়ে তাদের গ্রামে যে স্কুল আর কি, যেখানে সুনন্দা পড়ে সেখানে ভর্তি হতে। ইকবাল কথা মতো তাই করে, যেহেতু এক স্কুলে পড়লে আরও বেশিক্ষণ সময় একসাথে তারা কাটাতে পারবে, এইসব ভেবে ইকবালও তাই করে। প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে সুনন্দা আর ইকবাল একসাথে ঘোরাফেরা করে, এবং তাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেটা কিন্তু প্রেমে পরিণত হয়েছে, মানে দুজনে তখন রিলেশনে ছিল। ঠিক আছে, একদিন কি হয়, যেহেতু সুনন্দার বাড়িতে জমিদার বাড়ি, অনেক লোকজন, অনেক, হ্যাঁ, সুনন্দার যে লোকজন, বাড়িতে যে লোকজন, তারা সুনন্দা বাবার হয়েও কাজ করে। তো এক এরকম সময় একদিনকে বিকেলবেলা তারা দুজন স্কুল থেকে বাড়ি ফিরছে। ওই সময় সুনন্দার বাড়ির একজন লোক, মানে বাবার একজন লোক, দুজনকে দেখে নেয়। ঠিক আছে, তখন কিচ্ছু বলেনি সুনন্দাকে। বাড়িতে ফিরে এসে ওই লোকটা সুনন্দার বাবাকে সব কিছু বলে দেয় যে আপনার মেয়েকে দেখলাম এরকম একটা ছেলের সাথে ঘুরতে। এবার সুনন্দার বাবা সুনন্দাকে ডেকে পাঠায়, এইসব জিজ্ঞেস করে যে এইসব কি ঠিক সত্যি। সুনন্দা কিন্তু কিচ্ছু বলে না, একটা কোনো কথা বলে না। তো শুধু জিজ্ঞেস করে বাড়ি কোথায়। তখন সুনন্দা বলে যে পাশে গ্রামেই থাকে, হ্যাঁ, এরকম মৌলবীর ছেলে। তখন যথারীতি এতটা বলে দিয়েছে মৌলবীর ছেলে পাশে গ্রামে থাকে, তো খুঁজতে, মানে ইকবালকে খুঁজতে ওর বাবার অত পরিশ্রম করতে হয়নি। তো যাই হোক, বা ছেলেরা, বাবার যে ছেলে ইকবাল, মানে সুনন্দা বাবার যে ছেলে, লোকজন আর কি, তারা ইকবালকে নিয়ে তাদের বাড়িতে আসে। ছেলে ইকবালও আসে। ইকবাল আসার পরেই সুনন্দার বাবাকে তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, বাড়ি কোথায়, তুমি কি করো এবং বাবা কি করে, পর এরকম প্রশ্ন করতে থাকে। এবং ইকবালও কিন্তু ভয় না পেয়ে, কোনো ঘাবড়ানো কোনো ব্যাপার এরকম ছিল না, না ঘাবড়ে পুরো সুনন্দা বাবা যা যা জিজ্ঞেস করেছে সব কিছু বলে দেয়। আমার নাম ইকবাল, আমি পাশের গ্রামে থাকি, আমার বাবা হচ্ছে আমার পাশের গ্রামের যে মসজিদ সেখানকার মৌলবী। এই কথাটা শুনে কিন্তু সুনন্দার বাবা প্রচণ্ড রেগে যায়, কারণ প্রথমত পাশের গ্রাম, সেকেন্ডলি হচ্ছে একটা মুসলিম ছেলে। এই সুনন্দা বাবা এইসব জিনিস কিন্তু খুব মানত। হিন্দু মুসলিম তো দূরের কথা, সুনন্দা বাবা এটা মনে করতো নিজেদের জাতের মধ্যে বিয়ে হওয়া উচিত, মানে নিজেদের স্ট্যান্ডার্ড দেখে বিয়ে করা উচিত। সব প্রেম ভালোবাসা কিছু হয় না, এইসব জিজ্ঞে বলে আর কি। তো প্রচণ্ড রেগে যায় সুনন্দার বাবা ওর কথা শুনে, নাম এসব ধাম জেনে। তখন বলে যে তোমার সাথে সুনন্দা কি সম্পর্ক, তোমরা কি বন্ধু? তখন বলছে না, বন্ধু ছিলাম, কিন্তু এখন আমরা দুজনকে ভালোবাসি। এই কথাটা শোনার পর সুনন্দা বাবা এতটাই রেগে যায় যে ইকবালের কলার ধরে টেনে, মানে নিজের দিকে টান মারে এবং বলে এত বড় সাহস তোর, কী বললি তুই, এই নিজের এই দূষিত মুখে তুই বললি তুই আমার মেয়েকে ভালোবাসিস, তুই জানিস তোর স্ট্যান্ডার্ড আমার মেয়ের স্ট্যান্ডার্ড, কী খাওয়াবি কী পড়াবি, এইসব বলতে থাকে। এবং ইকবাল তখন কিন্তু রেগে যায়। তখন সে বলে যে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আপনার মেয়েকে ডেকে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের মধ্যে কী সম্পর্ক রয়েছে। তখন সুনন্দার বাবা সুনন্দাকে ডেকে পাঠায়, জিজ্ঞেস করে যে তুমি একে চেনো, তোমার সাথে কী সম্পর্ক, তোমরা কি এর সাথে প্রেম করো? তখন সুনন্দা, বাড়ি ভর্তি লোক, হ্যাঁ, সুনন্দার বাবা, মা, কাকা কাকি এবং আরও যেসব লোকজন সুনন্দার বাড়িতে কাজবাজ করে, সুনন্দার বাবার হয়ে যারা কাজ করে, বাড়ি ভর্তি লোক, সুনন্দা সবার সামনে বলে না, আমি ছেলেটাকে চিনি না, আমি একে প্রথমবার দেখলাম। এই কথাটা বলার পর ইকবাল চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সে বলছে সুনন্দা তুমি এসব কী বলছো, তোমার সাথে আমার আজ 1.5-2 বছরের সম্পর্ক, তুমি তোমার বাবাকে ভয় পেয়ে এসব কথা বলছো, আমি জানি, ভয় পেও না, তুমি বলো সত্যিটা কী চলছে আমাদের দুজনের মধ্যে। আমরা যে বন্ধু নই সেটা বলো, এখন আমাদের বন্ধুত্বটা প্রেমে পরিণত হয়েছে, আর তুমি বলছো তুমি আমাকে চেনো না। সুনন্দার বাবা সুনন্দাকে আবার জিজ্ঞেস করে, সুনন্দা আবার সেম কথা বলে যে আমি ছেলেটাকে চিনি না,
আমি জানি না তুমি কাকে ধরে নিয়ে এসছো। এই কথাটা বলার পর সুনন্দা বাবা সুনন্দাকে বলে ঠিক আছে তুমি ঘরে যাও। এরপরে সুনন্দার বাবা লোকজন দিয়ে ছেলেটাকে মারে, ইকবালকে প্রচণ্ড মারে, এতটাই মারে যে তার গায়ে লাঠি ছোটার দাগ পড়ে যায়, ঠিক আছে। এবং সব শেষে বলে যে বাড়ি চলে যা, আর তোকে যেন এই গ্রামে কোনো দিন না দেখতে পাই, যেদিনকে দেখতে পাবো শুধু তোকে নয় তোর পুরো পরিবারকে শেষ করে দেবো, এরকম সুনন্দা বাবা তাকে একটা হুমকি দেয়, থ্রেট দেয়। তো এরপরে ওই ইকবাল চলে যায়, বেরিয়ে যায় সুনন্দা বাড়ি থেকে। এবং বেরোনোর সময় ফেরার সময় অনেকটা রাত হয়ে গেছে যথারীতি। হ্যাঁ, তো একটা বন্ধুর সাথে দেখা হয় সুনন্দার আর ওই ইকবালের কমন বন্ধু, যে ওই টিচারের কাছে শিক্ষকের কাছে পড়তো আর কি। হ্যাঁ, দেখছে যে ওই ইকবালের গায়ে এত মারধরের দাগ, হ্যাঁ, এবং ইকবাল যথারীতি কান্নাকাটি করছে। তখন সে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুই এরকম কাঁদছিস, সেসব দাগ ফাগ কিসে? তখন ইকবাল তাকে সমস্ত ঘটনা বলে যে এত বছরের সম্পর্ক, 2 বছর ধরে আমরা প্রেম করি, কিন্তু সুনন্দার বাবা আমাকে ডেকেছে এবং সুনন্দার বাবার সামনে সুনন্দা আমাকে বলছে যে সে নাকি আমাকে চেনেই না। তারপরে ওর বাবা আমাকে মারধর করেছে। তখন ওর বন্ধুটা বলে যে কি বলছিস রে ভাই, সুনন্দা এইসব করলো? তখন তখন ইকবাল বলছে ঠিক আছে তুই যা, আমি চলে যাবো বাড়ি। বন্ধুটা একবার জিজ্ঞেস করে যে তুই কি বাড়ি যেতে পারবি না আমি দিয়ে আসবো? সে বলছে না আমি চলে যেতে পারবো, তুই চলে যা। তো যাই হোক, বন্ধুরা চলে যায় এবং ওই ইকবালদের যে গ্রামে ঢোকার পরে একটা বিশাল বড় জলে যে ট্যাঙ্ক হয়, গোল মতো ট্যাঙ্ক, ওই ট্যাঙ্ক রয়েছে এবং সেই ট্যাঙ্কে কিন্তু ওঠা যায়, সিঁড়ি রয়েছে প্রায় 3-4 তলা বাড়ির সমান। তো ইকবাল কী করে, ও ভাবে যে এখন যদি আমি বাড়ি যাই, ঠিক আছে, এই দাগ ফাগ নিয়ে আমি বাড়ি গেলাম, লোকজন কি ভাববে না, কারণ তাদের গ্রামে তার বাবার একটা সম্মান রয়েছে, ঠিক আছে। তো সে কী করে, সেখানে কিছুক্ষণ ওই ট্যাঙ্কের মধ্যে উঠে বসে পড়ে এবং ট্যাঙ্কটা যে রয়েছে তার পাশে তো বসার জায়গা রয়েছে কিন্তু কোনো রেলিং নেই, একদম পুরো ন্যাড়া আর কি। তো ইকবাল সেখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছে এবং ভাবছে যে কি হলো, সুনন্দা কেন এমন করলো, কি কোনো প্রেশারের মধ্যে বলেছে নাকি, এইসব অনেকক্ষণ ধরে ভাবতে লাগছে। প্রায় 1-1.5 ঘন্টা ওখানে বসেছিল সে, ঘড়ি পড়ে গেছিলো আর কি। তো সময় দেখছে রাত 10:30, 11:45 বাজে। তো সে এবার ওঠে এবং সে ভাবে যে বাড়ি যেতে হবে, নাহলে বাবা মা চিন্তা করছে। সে প্রায় অনেকক্ষণ বেরিয়েছে, বিকেলের দিকে বেরিয়েছে, ঠিক আছে। এবার সে এটাও ভাবছে যে বাড়িতে গিয়ে যদি লোকজন দেখে যে একটা মৌলবি যার গ্রামে এত সম্মান, তার ছেলে নাকি একটা মেয়ের পেছনে গিয়ে তার বাড়িতে গিয়ে মারধর খেয়েছে। তো এটা ব্যাপার। তো কী হয়, ও তাড়াতাড়ি করে উঠতে যায় এবং চোখে যেহেতু জল, সে কাঁদছে, অনবরত কেঁদে যাচ্ছে, চোখে যেহেতু জল এবং জল থাকলে তো চোখটা একটু আবছা আবছা থাকে। তো ওঠার পরে সে বুঝতে পারেনি এবং ওই যে ন্যাড়া জায়গাটা যেখানে সে বসেছিল ওখানেই কিন্তু ইট বালি সমস্ত কিছু পড়ে রয়েছিল এবং পা পিছলে ওখান থেকে পড়ে যায় এবং সে আচমকা যেহেতু পড়ে, সে কিন্তু একদম ওখানেই স্পট ডেড। 3-4 তলা থেকে ওরকম উঁচু জায়গা থেকে পড়েছে, ওখানেই স্পট ডেড। সারা রাত তার বডি ওখানেই পড়েছিল, কিন্তু কারণ কেউ জানে না যে ও কে, কী করে, কোথায় ইকবাল রয়েছে, কেউ জানে না। পরের দিনকে ভোরবেলাতে ইকবালের বাড়িতে একজন গিয়ে ডাকাডাকি করছে, বলছে যে তোমার ছেলেকে এরকম দেখলাম এখানে পড়ে রয়েছে। তো ইকবালের বাবা মা যথারীতি যায় লোকজন নিয়ে, গিয়ে দেখছে তার ছেলে ওই ট্যাঙ্কের সামনে পড়ে রয়েছে মৃত অবস্থায়, ঠিক আছে। তখন ওই বন্ধুরা ছিল ওই জায়গায় এবং সে বলে যে ও তো আমার সাথে কালকে রাতের বেলা দেখা হলো, ও তো আমার সাথে কথা বললো। তখন বাকিরা জিজ্ঞেস করে যে কোথায় দেখা হয়েছিল, হ্যাঁ কোথা থেকে ফিরছিল। তখন বন্ধুরা যথারীতি সব কিছু বলে দেয় যে এরকম ব্যাপার। এবার মৌলবি মানে ইকবালের বাবা অনেক লোকজন নিয়ে ওই সুনন্দা বাড়িতে চড়াও হয় এবং অনেক ঝামেলা অশান্তি হয় আর কি, হিন্দু মুসলিমের মধ্যে যে ঝামেলা, ওরকম মারামারি অনেক কিছু হয়। যেহেতু সুনন্দা বাবার টাকা পয়সা রয়েছে, কিন্তু ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়, ঠিক আছে, আর কিছু সমস্যা হয়নি। এই ঘটনার পর থেকে সুনন্দা প্রায় দিন হয় তার নিজের ঘরে, নাহলে ঘরের বাইরে জানলা দিয়ে, নাহলে যে উঠোন, তাদের বাড়ি যে উঠোন বিশাল বড় দালান আর কি, সে দালানে একটা কোনায় বাথরুমে যখন স্নান করতে হচ্ছে সেই সময় বিভিন্ন জায়গা বিভিন্ন সময় ওই ইকবালকে দেখতে পেত। সাদা মুখ, হাত পা সাদা, চুলগুলো উস্কো আর মাথার একদিক দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে,
ঠিক আছে, মানে একদিক পুরো রক্তে রক্ত হয়ে গেছে এরকম একটা। এই জিনিসটা কিন্তু ওই সুনন্দা বাবাও দেখতে পেত, মানে সুনন্দা বাবা আর সুনন্দা দুজনেই কিন্তু এই জিনিসটা দেখতে পেত। এবার এই সুনন্দা বাবা যথারীতি সুনন্দাকে বলে, সুনন্দা মাকেও বলে যে এরকম এরকম ব্যাপার, তখন সুনন্দাও কিন্তু বলে যে সেও দেখতে পাচ্ছে সেম জিনিস, ঠিক আছে। এবার এত বড় ঘটনা, গ্রামের সবার মধ্যে একটা ছিচি পড়ে গেছে যে জমিদারের মেয়ে সে নাকি একটা ছেলের জীবন নষ্ট করে দিল, এরকম একটা ঘটনা ব্যাপার রটে গেছে আর কি। হ্যাঁ, জমিদারের যে একটা প্রতিপত্তি ছিল, একটা যে প্রভাব ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে সবার মধ্যে থেকে কমতে শুরু করলো আর কি। সবাই তাকে আর অত মানতো না। তো এর জন্যে সুনন্দা বাবা কী করে, তার বিয়ে দিয়ে দেয়। এবং সুনন্দা তখন কিন্তু অনেক অমত ছিল বিয়ের জন্যে, কিন্তু কিছু করার নেই, তার বাবা ঠিক করেছে যখন, বিয়েটা কিন্তু সে তাকে করতে বাধ্য হয়। 2 গ্রাম পাশেই একটা ছেলে ছিল, তার বাবা নেই, মা রয়েছে। হ্যাঁ, একটা বিজনেসম্যান আর কি, তার শহরে তার বিজনেস, চাল ডাল আর মশলার, ভালো পয়সা করি। সেই দেখে তার বাবা সুনন্দাকে বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। এরপর কি হয়, ওই বিয়ের পরে আমি হচ্ছে সেই ছেলে যে যার সাথে সুনন্দার বিয়ে হয়, ঠিক আছে। আমার সাথে বিয়ে হওয়ার পরে সুনন্দা আমাদের বাড়িতে আসে, কিন্তু তার ব্যবহার আচার আচরণ কিন্তু একেবারেই অন্যরকম। তার কারোর সাথে কথা বলতো না, আমাদের বাড়িতে যতজন আত্মীয় স্বজন রয়েছে কারোর সাথে কথা বলতো না, ঠিক আছে। নিজের মধ্যে একটা থাকতো, হ্যাঁ, সারাক্ষণ কী না কী ভাবতো, মূলত নিজের একটা দুনিয়া রয়েছে। মায়ের সাথে কথা বলতো না, এবং মা যখনই বলতো যে কোনো কাজ করে দেওয়ার জন্য, সে হয় বলতো না আমি পারবো না, না হলে বলতো না আমি পারি না, আমি জানি না করতে। আমার সাথে দরকার ছাড়া একটা কথাও বলতো না, ঠিক আছে। একই বিছানায় রাতেরবেলা শুতাম, কিন্তু কোনো রকম কোনো কথাবার্তা নেই, ঠিক আছে। প্রায় 2-3 মাস হয়ে গেছে এরকম করে চলছে। তারপরে আমি ভেবেছিলাম যে সুনন্দা বাবাকে একবার বলি যে আপনার মেয়ে এরকম ব্যবহার করে, কোনো কারোর সাথে কথা বলে না, কিছু না। তো আমি বলিনি, ভেবেছিলাম হয়তো প্রথম বাচ্চা মেয়ে, কম বয়সে বিয়ে হয়েছে, ধীরে ধীরে মানিয়ে নেবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যেতে লাগলো, তার মধ্যে এই যে ব্যবহার আচরণ, এগুলো কিন্তু ক্রমাগত অন্য জায়গায়, অন্য লেভেলে যেতে লাগলো। কীরকম, প্রায় 3-4 মাস হয়ে গেছে বিয়ের, সে একদিনকে আমায় বলছে যে সে নাকি একটা ছেলেকে দেখতে পায় যার হাত পা মুখ একেবারে সাদা, হ্যাঁ, মাথার চুল উস্কো, মাথার একদিক দিয়ে থ্যাপলানো আর কি, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, একদিক মুখের একটা দিক পুরো রক্তে, আর চোখটা পুরো কালো, চোখের মণি নেই, চোখ আর চোখের নিচে পুরো কালো, অসম্ভব বাজে দেখতে। হ্যাঁ, তাকে সবসময়, মানে সুনন্দাকে সবসময় একটা হন্ট করে বেড়াচ্ছে। সে নিজের ঘরে রয়েছে, নিজের ঘর থেকে সে বেরোতো না একদমই, খেতে আর বাথরুম ছাড়া নিজের ঘরে রয়েছে। তার মনে হচ্ছে হয় সে পেছনে দাঁড়িয়ে, না হলে সে সামনে দাঁড়িয়ে, হয় সে আশেপাশে ঘুরছে এরকম, কিন্তু তার মনে হতো সব সময়। এই কথাটা কিন্তু সুনন্দা আমাকে বলেছিল, কিন্তু আমি অতটা বিশেষ পাত্তা দিইনি, এই ভেবে যে বাচ্চা মেয়ে নতুন জায়গায় এসছে, এর জন্য ভয় পাচ্ছে। তো যত দিন যেতে লাগলো, তার ব্যবহার, যেটা আমি বললাম, ক্রমাগত মানে অস্বাভাবিকের দিকে যেতে লাগলো। যে মেয়ে আগে আমার সাথে কথা বলতো, সে কিন্তু আলাদাই, কোনো কথাই বলতো না, নিজের ঘরে সারাক্ষণ বাবু হয়ে বসে থাকতো, না হলে 2 হাঁটু আর মাথা এক করে বসে থাকতো, গুনগুন করতো। না হলে আমি একদিনকে কাজ থেকে ফিরে দেখছি সে জানলার সামনে বসে রয়েছে, বসে কারোর সাথে একটা কথা বললে যেরকম হয় ঠিক সেরকমভাবে কথা বলছে কারোর সাথে, হেসে হেসে। একসময় দেখছি আমি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে কোথাও খুঁজে পাচ্ছি না, ছাদে গিয়ে দেখছি ছাদের মধ্যে একটা কোনায় বসে রয়েছে অন্ধকারে। আমি বললাম কী হয়েছে, কিচ্ছু বলছে না। আমি চলে এলাম, কিছুক্ষণ পর দেখি নিজের থেকে আবার চলে এলাম, মানে এরকম অদ্ভুত আচরণ। কোনো সময় দেখছি যে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বিছানায় নেই, মেঝেতে শুয়ে রয়েছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো একদিনকে আমি বাড়িতে ছিলাম না, আমার মা তাকে কোনো একটা কাজের জন্য কথা বলে, মানে আমার মা ছিল আমাদের বাড়ির উঠোনে, দালানে, এবং সে নিজের ঘর থেকে দালান হয়ে কোথাও একটা যাচ্ছিলো, ঘরে অন্য কোনো প্রান্তে যাচ্ছিলো। তখন ওই মা বলে যে কোনো একটা কাজ করার জন্য বলে আর কি। তখন ওই সুনন্দা বলে যে আমি পারবো না। মা ভীষণ রেগে যায় এবং বলে যে পারবো না কেন, সবসময় খালি পারবো না কেন করো, পারি না বলো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, এরকম করে মা বলে। এই কথাটা শুনে কিন্তু সুনন্দা ভীষণ রেগে যায় এবং মায়ের সামনে এসে মাকে এমন সপাটে একটা চড় মারে যে মা ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়।
আমি রাতের বেলা মানে সন্ধ্যের দিকে বাড়ি ফিরে দেখি, দরজা খুলতেই দেখছি যে উঠোনে দালানে মায়ের মানে শরীর পড়ে রয়েছে। মাকে ডাকি আমি, কোনো সেন্স নেই মায়ের মধ্যে। আমি সারা বাড়িতে সুনন্দা সুনন্দা বলে চিল্লাতে শুরু করি, কোথাও কাউকে খুঁজে পাওয়া যায় না, মানে সুনন্দার কোনো পাত্তা নেই। আমি যখন আমাদের ওপরে ছাদের যে পাশের চিলেকোঠার ঘর, সেই ঘরে যাই, দরজা খুলি, আমি কি দেখছি, একটা বিড়ালের একটা মাথা সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে অন্ধকারের মধ্যে। আমি লাইট জ্বালাতে এই জিনিসটা দেখি, এবং সে কিন্তু দরজার দিকে পিঠ করে বসে, মানে আমি তার পিঠটা দেখেছি। আমি যখন সামনের দিকে উঁকি মেরে দেখছি তার মাথাটা হাতে আর বিড়ালের দেহটা পাশে রাখা, তার হাত মুখ পা সব কিছু রক্তে রক্ত হয়ে গেছে। আমি কি করলাম, লাইটটা নিভিয়ে দিলাম, মানে তার সে কিন্তু কোনো হোশে নেই। আমি যে ঘরে ঢুকেছি, আমি তার দিকে তাকাই, দেখলাম এই সব কোনো সে বুঝতেই পারেনি। আমি ঘর থেকে বেরোলাম লাইট নিভিয়ে, ঘরের যে দরজা যে শিকলটা সেটা কিন্তু বাইরে থেকে বন্ধ করে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে নিচে এসে মাকে নিয়ে গেলাম হসপিটালে, ভর্তি করলাম। এবার ডাক্তার দেখছে। এবার আমি মাকে নিয়ে যাওয়ার সময় আমার সাথে আরও 2-3 জন গেছিলো, আমাদের পাশের গ্রামেরই পাশের লোকজন। তো যাওয়ার সময় আমি সুনন্দা বাবার কাছে খবর পাঠাই যে আপনার মেয়ে এরকম এরকম করছে। তো আমি যখন মাকে ভর্তি করে দিয়ে আবার বাড়িতে আসি, কারণ সুনন্দার যে ব্যাপারটা এটা তো মেটাতে হবে, বাড়িতে আসি, ততক্ষণে ওর বাবা মা চলে আসে। যখন আমি ওর বাবা মাকে নিয়ে, ওর বাবা মা আর একজনকে লোককে নিয়ে এসেছিলো ওর কাকা সম্পর্কে, ওরা 3জন, আমি এবং আরও 2জন আমাদের গ্রামেরই আমার বন্ধু হয়, এই কজন আমরা যাই ওপরে চিলেঘরের ঘরে, যে ছিটকানি সেটা খুলে দেখছি লাইট জ্বালিয়ে কোথাও কেউ নেই। ওখানে ওই ছেলেঘরটার ঘরে কিন্তু কোনো জানলা ফানলা কিছু নেই, জানলা দিয়ে বেরোবে বা কিছু, শুধু একটা খাট রয়েছে আর কিচ্ছু নেই। ও যেখানে বসেছিল সেখানটা রক্তের দাগ কিন্তু তখনও লেগে রয়েছে, এবং বিড়ালের লোমকূপ পড়ে রয়েছে এবং হাড়গোড় পড়ে রয়েছে, ঠিক আছে। এবং ওখান থেকে আমরা বেরিয়ে আমি বুঝতে পারছিলাম না যে আমি যদি শিকলটা মানে ছিটকানি বাইরে থেকে বন্ধ করে দিই তাহলে কী করে হলো, ও বেরোলো কী করে, ঠিক আছে। তো আমি এলাম নিচে, আমার যে বেডরুম আর কি, সেখানে এসে আমি যেটা দেখছি যে সুনন্দা অর্ধনগ্ন অবস্থায়, মানে তার কোমরের নিচটা পায়ের নিচটা সে জামা কাপড় পরে রয়েছে, প্যান্ট পরা, এবং তার উপরের দিকে কিন্তু কিছু নেই। ও কিন্তু বিয়ে পরে সালোয়ার কামিজ দিয়ে পরতো, যেহেতু বাচ্চা মেয়ে অত কিছু কেউ আমরা বলতাম না। ওপরের দিকে কিন্তু পুরো নগ্ন, ঠিক আছে, মানে কিছু নেই তার শরীরে। এবং তার মির্গি উঠলে মানুষ যেরকম করে কাঁপে বডি, মানে হাত পা পুরো বেঁকে যায়, সেরকম করে আমাদের বিছানায় তার বডি পড়ে, এবং সে কাঁপছে, এবং তার যে পোশাকটা সেটা কিন্তু অনেকটা দূরেই, মানে যেন মনে হচ্ছে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে এরকম একটা টাইপের। ওর বাবা, সুনন্দা বাবা মেয়ের ওই দৃশ্য দেখে ওখানেই হার্ট অ্যাটাক করে, ঠিক আছে, ওখানে সেন্সলেস হয়ে যায়। এবার আমরা কি করি, প্রথমে বাবাকে নিয়ে হসপিটালে যাই, ঠিক আছে, এবং সুনন্দাকে ওইখানেই আরও 2টো যে ছেলে ছিল 2জনকে আমি বললাম যে তুই এখানে দাঁড়া, আমরা ওকে নিয়ে যাচ্ছি বাবাকে। তো ছিটকানি দেওয়া ছিল ভেতর থেকেই, মানে বাইরে থেকে, এবং ওকে নিয়ে গেলাম আমরা, মানে সুনন্দা বাবাকে নিয়ে গেলাম আমরা হসপিটালে ভর্তি করা হলো, এবং সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের মধ্যেই ডাক্তার বলছে যে তিনি হার্ট অ্যাটাক করেছে, তিনি মারা গেছে স্পটে। এবার ওই ঘটনা শুনে, মানে ওই ডাক্তারের কথা শুনে ওর মা আর ওই যে কাকা এসেছিলো তারা তো কান্নায় ভেঙে পড়েছে, তারা কী করবে কিছু বুঝতে পারছে না, এবং তাদের বাড়িতে খবর পাঠায় যাতে আরও কয়েকজন লোকজন আসে আর কি। তো আমি চলে আসি, যেহেতু সুনন্দাকে দেখতে হবে, ঠিক করতে হবে, তো আমি চলে আসি, এবং তারই মাঝে মায়ের জ্ঞান ফিরে এসেছিলো। আমি মাকে সমস্ত ঘটনাটা বলি, এবং মা বলে আমাকে যে আমাদের পাশের বাড়িতে শ্যামলী কাকিমা বলে একজন ছিলেন, তিনি তার কাছে একজন তান্ত্রিকের খোঁজ রয়েছে। তিনি বলে যে তুই শ্যামলী কাকিমার কাছে যা, দেখা যায় এখন তান্ত্রিক রয়েছে, তাকে ডেকে নেই, ও কিন্তু নর্মাল ব্যবহার করে না। তো তাকে ডেকে নিয়ে আসাতে তান্ত্রিকটা যখন দরজা খোলে, পুরো ঘরে কোথাও কেউ নেই। এবার আমাদের যে প্রত্যেকটা ঘরেই, আমাদের বাড়িতে প্রত্যেকটা ঘরে কিন্তু ওই সিমেন্টের যে বাঙ্ক হয়, সে বাঙ্ক কিন্তু রয়েছে জিনিসপত্র রাখার জন্য। তো কোথাও কেউ নেই দেখে তান্ত্রিকটা বলছে কোথায় গেল। হ্যাঁ, তখন আমরা দেখছি একটা পুরুষ মানুষের কণ্ঠ আমাদের কানে এলো, যে বলছে নিচে কোথায় খুঁজছিস, আমি তো ওপরে। মানে সে বাঙ্কে বসে রয়েছে এবং পাগুলোকে সে দোলাচ্ছে। হ্যাঁ, মানে কোনো
উঁচু জায়গায় বসে পা দোলালে যেরকম হবে ঠিক সেরকমভাবে সে পা দোলাচ্ছে আর বলছে নিচে কোথায় বসে, নিচে কোথায় দেখছিস, আমি তো ওপরে বসে আছি। সে একদম কিন্তু একদম যেরকম আগেবার আমরা দেখেছিলাম বাবা মাকে এনে ঠিক সেরকমভাবেই পোশাক, নিচের পোশাক পরে ওপরে পুরো নগ্ন। ওই তান্ত্রিককে বলে যে আমি জানতাম তো তুই আসবি, কিন্তু এসে কোনো লাভ নেই, পারবি না আমাকে বাঁচাতে, এই মেয়েকে বাঁচাতে পারবি না। এই মেয়ে আমার ছিল, আমার থাকবে, জীবিত কালীন আমি তোকে পাইনি, তাই মেয়েকে আমার সঙ্গে নিয়ে যাব, কেউ পারবি না, আমাকে আটকাতে কেউ পারবি না, এই মেয়েকেও কেউ বাঁচাতে পারবি না, এই সে বলে। যেখান থেকে এসিস চলে যা, বেকার সময় নষ্ট তোদের, এরকম সে একটা কথাবার্তা বলছে আর কি, মানে ব্যঙ্গের হাসি হাসছে আর এরকম এইসব কথা বলছে। তান্ত্রিকটা বলছে আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমি পারি কি না, চেষ্টা তো করতে সমস্যা নেই। তান্ত্রিকটা এরকম কথা বলছে। তারপর হাতে একটা কিছু পাউডার টাইপের কিছু নিয়ে মন্ত্র পড়ে সুনন্দার দিকে ছুঁড়ে মারে এবং সুনন্দাকে ছোড়ার পরে বলে যে নিচে নেমে আয়। সুনন্দা একটা বাধ্য মেয়ের মতো নিচে নেমে আসে এবং তান্ত্রিকের সামনে বসে পড়ে। তাকে নিয়ে তারপর ওই তান্ত্রিক বলে, কয়েকজন মহিলা ছিল আর কি, বলে যে তার কিছু একটা পরিয়ে দিতে, যেখানে নগ্ন যে অবস্থায় ওখানে কিছু পরিয়ে দেওয়ার জন্য বলে এবং তারপর তাকে নিয়ে আসা হয় আমাদের দালানে, উঠোনে আর কি। উঠোনে আসার পরে প্রায় 35 থেকে 40 মিনিট তান্ত্রিক তারা মন্ত্র উচ্চারণ করে, অনেক কিছু করে আর কি। তারপরে আমরা যেটা দেখলাম দুজনে কিন্তু দাঁড়িয়েছিল, একটা গোল সার্কেল করেছিল তান্ত্রিকটা, তার ওই গোল সার্কেলের মধ্যে দুজনে দাঁড়িয়ে ওর মাথায় হাত দিয়ে তান্ত্রিক প্রায় 35-40 মিনিট ধরে মন্ত্র উচ্চারণ করছিল। তারপরে যেটা দেখলাম ওই সুনন্দার হঠাৎ করে নিজের থেকে বেহুশ হয়ে মেঝেতে পড়ে গেল এবং আমাদের উঠোনে একটা 2-3টে ওই নারকেল গাছ রয়েছে, সে নারকেল গাছের একটা গাছের থেকে 2-3টে ডাব ধুম ধুম করে পড়লো এবং কিছু একটা হাওয়ার মতো একটা কিছু বেরিয়ে গেল। তখন ওই তান্ত্রিক বলে যে জানান দিয়ে গেল যে সে চলে গেল, ওর মধ্যে আর কিছু নেই। হ্যাঁ, এরপরে ওই তান্ত্রিক একটা লকেট বা তাবিজ মতো কিছু একটা দিয়েছিল, বলেছিল যে যতদিন বেঁচে থাকবে পরিয়ে রাখবি, ঠিক আছে, এখন অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পরে হয়তো জ্ঞান ফিরে আসবে, যতক্ষণ বেঁচে থাকবে পরিয়ে রাখবি, ও কিন্তু আবার ফিরে আসবে, ঠিক আছে, কিন্তু এটা পড়ে থাকলে কোনো দিনও আসবে না। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যাচ্ছে সুনন্দা কিন্তু কোনো জ্ঞান ফেরে না। তো ওকে আমরা ঠিক করি যে ডাক্তারের কাছে নিয়ে যাব, যে এই হসপিটালে আমার মা ওর বাবা ছিল ওখানে নিয়ে যাই। তো ডাক্তার ওকে দেখে বলে ও নাকি কোমায় চলে গেছে, ঠিক আছে। প্রায় 6টা মাস ও ওই হসপিটালে ভর্তি ছিল, 6 মাস পর সে মারা যায়। তো এরই মাঝে সমস্ত কিছু হয় আর কি, সুনন্দা বাবার কাজ ফাজ হয়, আমাদের বাড়িতে একটা পুজো দিই ভালো করে। তো ওর মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কী ব্যাপার, হ্যাঁ, তখন ওর মা আমাকে এই ঘটনা বলেছিল যে এরকম এরকম ব্যাপার, এই ইকবাল বলে ছেলেটা কেসটা তখন ওর মা আমাকে বলেছিল। এবং ওই যে মারা যায় সুনন্দা, এটা স্পষ্ট বোঝা যায় যে ওই সুনন্দা বাবা আর সুনন্দা দুজনে যে ওই ইকবালকে কষ্ট দিয়েছিল, দুজনেই কিন্তু মারা গেল। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় কোনো এরকম কোনো ঘটনা, মেল করুন petlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।